করা যায় যে মুরগি বেচা 600 কোটি টাকার মালিক হওয়া যায়। ফেরেশতা হইছে, হ্যাঁ, বাচ্চাদের বলে ফেরেশতা, তবে ফেরেশতা হইছে। বয়স আমার ছোট, যখন পিপাসা লাগতো পানি চাইতেন, ওনার মুখের উপরে পেশাব করে দিত। ইয়াং এর মতো আচরণ না করে বুড়োদের মতো আচরণ করলে কি বলবো আমরা? একজন 20 বছরের লোককেও আমরা কাকা বলতে পারি। মোটর নিউরন রোগে আক্রান্ত হয়, সারা শরীর বিকল হয়ে যায়। বিড়বিড় করতেন, সেটা ফ্যাপসা ব্যথা, কিডনি ব্যথা, নাড়ি ব্যথা, ভুঁড়ি ব্যথা, কত রকম অজুহাত আমাদের কাজের ক্ষেত্রে। হ্যাঁ, অভিনেতা হতে চাইছিলাম, হয়ে গেলাম এইটা। যেমন জুনায়েদ আহমেদ পলক, আমাদের আইসিটি প্রতিমন্ত্রী, উনি বলতেছিল একটা মঞ্চে যে আমি রকস্টার হতে চেয়েছিলাম, আমার স্বপ্ন ছিল রকস্টার, কিন্তু হয়ে গেলাম আমি পলিটিশিয়ান। তো এই ব্যক্তিটা হচ্ছেন ডেল কার্নেগি, যিনি একজন বিখ্যাত রাইটার, মোটিভেশনাল স্পিকার। উনি হতে চেয়েছিলেন একজন ফুটবলার, অথচ উনি হয়ে গেলেন কি রাইটার এবং মোটিভেশনাল স্পিকার। তো ফুটবলার হয়ে যেইটুকু না উপকার করতে পারতেন, রাইটার এবং মোটিভেশনাল স্পিকার হয়ে কোটি কোটি মানুষকে উপকার করেছেন। আমার ইন্সপিরেশন অলসো ডেল কার্নেগি, কারণ তার বইও আমাকে ইন্সপায়ার। মানে বলতে চেয়েছিলাম একটা, হয়ে গেছি আর একটা, পেশা চয়েস করছিলাম একটা, চলে আসছি আর একটাই। এই ধরনের এক্সকিউজ যারা দেয় তারা আসলে খুব রং এক্সকিউজ দেয়। এটাও কোনো এক্সকিউজ না সাফল্যের পথে, এটাও কোনো বাধা না। সাফল্যের পথে অনেকে বাধা মনে করে যে আমি অনেক মোটা। হ্যাঁ, দেখেন, মোটা থেকে চিকন হওয়ার অনন্য উদাহরণ হচ্ছে কে বলেন তো? সাইয়েদ আদনান। আরে আমাদের সাইয়েদ আদনান আছে না? তো যারা ভাবেন আপনি মোটা, অথচ উনি কিন্তু সফল হয়েছে মোটা থাকা অবস্থায়। উনি সফল শিল্পী কিন্তু চিকুন হয়ে হয় নাই। হ্যালো, উনি সফল হয়েছে কখন? মোটা। ওনার একটা গান আমার বেশ ভালো করে শুনতাম, ওনার যে ভয় এখানে ঝুলে পড়তো তো ওনার গোস্ত গুলা, হ্যাঁ, দিল কে হে রাহা হে, এই যে গানটা শুনতাম, এখানে দেখলাম যে ওনার এই মাংসের থলি ঝুলতো। আমার বেশ ভালো লাগে, এখনো মাঝে মাঝে শুনে ফেলে দেখি। হ্যাঁ, তো এই যে আরো এক্সকিউজ আছে আমাদের, আমার ভয়েস ইজ নট গুড, আমার ভয়েস অত বেশি ভালো না। অনেকে আছে একটু মেলি টাইপের ভয়েস, কারো একটু বেশি ম্যানলি, কারো একটু মানে ভয়েসের ব্যাপারে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করে যে আমার ভয়েস অত বেশি ভালো না, বাট এটা একটা রং কনসেপ্ট। এই যে ব্যক্তিটা অমিতাভ বচ্চন, যে সুপারস্টার ইন্ডিয়ার, অমিতাভ বচ্চন রেডিও স্টেশনে গিয়েছিল রেডিও জকি হবে। তো তাকে রিজেক্ট করা হয় কি বলে জানেন? তোমার ভয়েস অনেক ম্যানলি, মানে বেশি গাঢ়, বেশি মোটা। তো উনি চলে আসেন রিজেক্টেড হয়ে, মন খারাপ করে চলে আসেন। বাট পরে উনি হয়ে গেছেন বলিউডের আর একজন বাদশা, অর্থাৎ শাহরুখ খানের আগে যিনি সুপারস্টার ছিলেন তিনি হচ্ছেন এই অমিতাভ বচ্চন। যারা ভাবে যে আমি অনেক বয়স্ক হয়ে গেছি, আমার দ্বারা এখন আর তেমন কিছু করা সম্ভব না, যেমন আমাদের মধ্যেও আছে যিনি ভাবে যে অনেক বয়স হয়ে গেছে আমার, এখন কি আর প্ল্যান ক্লোজিং আর ছোটবেলার কাজ করার বয়স আছে নাকি? আমাকে একদিন বলেই ফেলছে তিনি যে আপনি কি বুড়ো বয়স পর্যন্ত তাহলে কি আমি লিডার তৈরি করব নাকি? মানে সে বেশি তাড়াতাড়ি রিটায়ারমেন্টে যেতে চাইছিল। মানে মনে করে কি গেছিল 2 দিন ব্যবসা বাণিজ্য করে যে অনেক ওল্ড এজ হয়ে গেছে, মানে করতে করতে মনে হচ্ছে যে উনি একেবারে কি কায়েম করে ফেলাইছে একটা কিছু, ভাবখানা এরকম। তো যারা ভাবে যে আমার বয়স বেশি হয়ে গেছে, তাদের ইন্সপাইরেশন হতে পারে কেএফসি প্রতিষ্ঠাতা কলোনেল স্যান্ডার্স, কলোনেল হারল্যান্ড স্যান্ডার্স ওনার নাম, বেসিক্যালি হারল্যান্ড স্যান্ডার্স। তো এই কলোনেল স্যান্ডার্স প্রতিষ্ঠা করে কেএফসি। উনি যখন রিটায়ার করলেন, ওনার কাছে কিছু টাকা ছিল পেনশনের। উনি গাছের নিচে বসে ভাবছে আমার এত অভাব, আত্মহত্যা করাটাই ভালো হবে। তার আগে আবার ভাবতেছে না, আত্মহত্যা করা তো কঠিন কাজ, তাহলে আমি দেখি আর কি করতে পারি। উনি দেখলেন যে ছোটবেলায় উনি রান্না করতেন, বাসায় রান্না করতেন, ওনার মায়ের কাছ থেকে রেসিপি শিখেছিলেন। উনি দেখলেন আমি চিকেন ভালো বানাতে পারি। উনি ওনার রেসিপির প্রপোজাল নিয়ে 1000+ শপে ভিজিট করেছে, 1000+ রেস্টুরেন্টে প্রপোজাল দিয়েছে যে আমার রেসিপি তোমাদের এখানে বিক্রি হবে, তোমরা আমাকে শেয়ার করবা, প্রফিট শেয়ার করবা। মানুষ তো রিজেক্ট করছে। তারপরে জন্ম হয়েছে এই কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন। বিশ্বের সব আধুনিক শহরগুলোতে এখন কেএফসির শাখা আছে। এই যে ভেরি রিসেন্ট আমাদের খুলনাতেও করছে, বিশ্বের সব আধুনিক শহরে কেএফসির শাখা আছে। চিন্তা করা যায় যে মুরগি বেচা 600 মানে কোটি টাকার মালিক হওয়া যায়। মুরগি বেচা মানে আপনি যেইটা করবেন ভালোবাসা দিয়ে যদি করেন, উনি ইন্সপাইরেশন। ভালোবাসা দিয়ে মুরগি রান্না করতে জানলেও আপনি কিন্তু সফল হতে পারবেন। আর ভালোবাসা না থাকলে আপনি মুরগি না হাতি রান্না করলেও কিছু হবে। ভালোবাসাটা একটা ইম্পর্টেন্ট।
62 বছর বয়সে উনি যদি গড়ে তুলতে পারে, তো শামীম শেখ 40 বছর বয়সে কি পারবে না? এই বলেন, 62 বছর বয়সে যদি উনি পারে, 40 বছর বয়সে আমাদের শামীম ভাই পারবে কি পারবে না? হ্যাঁ, শামীম ভাই উইলে আবার উনি মাইন্ড করে ইদানিং কালে। ওনার যা ভার, বয়সের ভার আর যে অ্যাক্টিভিটি, তাতে ওনাকে কাকা বললে উনি খুশি। এইটা তো ঠিক। একজন ইয়ুথ আইকন হইতে হবে, ইয়ুথ আইকন। আরে ইয়াংনেস তো মানুষের হচ্ছে হার্টের মধ্যে, দিলের মধ্যে। ইয়াং এর মতো আচরণ না করে বুড়োদের মতো আচরণ করলে কি বলবো আমরা? একজন 20 বছরের লোককেও আমরা কাকা বলতে পারি, 60 বছরই বলতে পারি। তো এটা হওয়া যাবে না। অনেক এক্সকিউজ, আমি সো আর্লিয়েস্ট, মানে আমার অনেক অল্প বয়স, আমি এই অল্প বয়সে কি করব? জানেন, একটা ছেলে আছে, যেই ছেলেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই ছেলেটা প্রতি মাসে 7 থেকে 8 লাখ টাকা রোজগার করছে। বয়স কত জানেন? বাংলাদেশি ছেলে, বয়স মাত্র 18। Indian social platforms have prominent faculty because of fine. Both email, প্রত্যেকদিন টিচার ইমেল করে মার্কেটিং ডিপার্টমেন্টে নয়ছেন মাসে দেখেন আপনাদের কঠিন লাগে প্রতিদিন 30 ইমেল দেওয়া কি কঠিন জিনিস না। দেখেন, প্রতিদিন 30টা ইমেল লিখে পাঠাও, এটা বলতেছে সে কি কোনো কঠিন জিনিস না। শুধু শুধু 18 বছর বয়সে 5 লাখ কামায় না। আপনারা দুজনের কাছ থেকে রিজেকশন পেয়ে কি বলেন? অনেক। 3 জনের ইনভাইট করে বলেন কি অনেক। অথচ সে কি বলতেছে? 30 জনের ইমেল পাঠাও তুমি পার ডে। পার ডে 30 জনকে ইমেল পাঠাইতে গেলে তার সারাদিন পড়ে থাকতে হবে ইমেল নিয়ে। এবার সারাদিন ধরে সে কি করতেছে? ইমেল পাঠাচ্ছে। এবার সে বুদ্ধি দিচ্ছে যে তাহলে তোমার মাসে 900 ইমেল পাঠালেন। ইচ্ছি ছেলেটা একটা এজেন্সি চালায়। 5 দিনের মধ্যে আপনাকে 100 মানুষের রিপ্লাই করবে, 100 মানুষের মধ্যে 200 বার আপনি হবে কাজ। এখন আপনি যদি আমার ফেরত চলে আসেন মানে আমার স্মার্ট এখান থেকে আবার আপনি লেসেন কি বললো? 900 জনের মধ্যে 100 জন রিপ্লাই দেবে, 100 জনের মধ্যে 2 জন তো আপনার সাথে শুরু করবে। তার মানে সে 900 থেকে কয়জন বলতেছে? 2 জন। আমরা বলি কি 10 জন থেকে 2। তারপরও আমাকে বলদার করে, বলদারা কি বলে? অনেক স্যার 10 দাও দিল আইলো না একটা। এবার আপনি বলেন, আপনি কি এতে স্মার্টলি কথা কইতে পারেন? টাকা টাকা করে কথা কও সেকেন্ড এর মতো কথা বলতে পারেন? শুধু এখানে কথা বলতেছে না, সে সে বিভিন্ন শোতে গিয়ে কথা বলতেছে। আপনাকে স্মার্ট হতে হবে, সোজা কথা। যে পেশায় আপনি যান না কেন, আপনি স্মার্টলি করলে সেই পেশা থেকে আপনি ডেভেলপমেন্ট পাবেন। তাহলে এবার কি আপনি বুঝতে পারছেন যে আপনি যে বলেন আমি আর্লিয়েস্ট, মানে আমার বয়স খুব অল্প, এই অল্প বয়স ভাবার আর কোন সুযোগ নাই। দুধু খাও না, তুমি দুধু খাও, প্রেম বোঝো, ট্রিপল এক্স বোঝো, হ্যাঁ তুমি এত কিছু বোঝো, তুমি বিড়ি বোঝো, তুমি নেশা বোঝো, তুমি লাইফ বোঝো না। ফেরেশতা হইস, হ্যাঁ বাচ্চাদের বলে ফেরেশতা, তবে ফেরেশতা হইস। বয়স আমার ছোট, বয়স আমার ছোট, কথা হয় কথা হয়। এই যে ব্যক্তিটা 34 বছর বয়সে বিশ্বের টপ 10 জন ধনীর একজন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। শুরু করেছিল কত বছর বয়স থেকে? 18 বছর বয়স থেকে প্রোগ্রামিং নিয়ে স্বপ্ন টপ্ন ছিল। 24 বছর বয়সে ফেস ম্যাশকে লঞ্চ করে। তাহলে আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে কত আর্লি এজ থেকে মানুষ এই দিকে আগাইছে। টেক ওয়ার্ল্ডে এখন নেতৃত্ব, আগে আগে কোটিপতি বলতে বোঝা যেত অনেক বুড়া হবে, আমরা আমরা ঝুলে যাবে, দাড়ি গো পাকা টাকা হবে। আর এখন মিলিয়নিয়ার সব দেখেন ইয়াং মিলিয়ন। এরা চেঞ্জ হয়ে গেছে, পুরা এরাটাই চেঞ্জ। তো এখন আপনি এই যে এজ না, আপনাদেরকে আমরা একটু চিন্তা আপগ্রেড করার চেষ্টা করছি, নতুন আইডিয়া, নতুন এরাটা দেখাচ্ছি। আপনি দেখেন, খাটেন, পরিশ্রম করেন, আপনি চেঞ্জ হবেনই। এখন আপনি বুঝবেন না চেঞ্জটা। আমার দাড়ি বড় হচ্ছে, কিন্তু আপনি এখন বুঝবেন না। এটা বুঝবে 2 দিন যা, এরপরের থেকে দেখবেন যে আর একটু বড় হয়েছে। 1 সপ্তাহ গেলে আপনি দেখবেন যে আমার গোফে আমার ঠোঁট
ঢেকে গেছে। 1 মাস পরে যদি কাটি তাহলে দেখা যাবে গোফ এরকম উঁচু করে তারপরে আমার এভাবে পানি খেতে হচ্ছে। বড় কিন্তু হচ্ছে, বড় কিন্তু হচ্ছে। তাহলে কত ইম্পর্টেন্ট। আজকে আপনাদেরকে আমরা আপডেট করার চেষ্টা করছি, আপনাদের চিন্তা চেতনাকে আপডেট করার চেষ্টা করছি। আপনি আপডেট হন, আপনি এটা নিয়ে খাটেন, পরিশ্রম দেন, লাইফটাকে সুন্দর করে সাজান। সো নিজেকে আর্লি এজ মনে করার কিছু নাই। আরো এক্সকিউজ থাকে আমাদের, আই ডিডন্ট রিড ইন পাবলিক ইউনিভার্সিটি, আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই। এই টাইপের অনেক এক্সকিউজ থাকে যে আমি ভালো স্টুডেন্ট না, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই। অথচ দেখেন এই যে ব্যক্তিটা, উনিও পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন নাই। দারিদ্রতা কেমন ছিল, প্রতি রবিবার ইসকন মন্দিরে খাওয়ানো হতো, উনি সেই মন্দিরে গিয়ে ফ্রি খাওয়ার আশায় 7 মাইল পথ হাঁটতেন। আপনি ভাবতে পারেন কিছু, তিনি অ্যাপেল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। অ্যাপল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন সেই স্টিভ জবস, যিনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন নাই। হার্ভার্ডে ওনাকে বক্তৃতা দিতে ডাকতো চিফ গেস্ট হিসাবে, যেই হার্ভার্ড সারা বিশ্বের মানুষের স্বপ্ন, অথচ উনি হার্ভার্ডের বারান্দাও যায় নাই, অথচ সেই ব্যক্তিকে হার্ভার্ডে ডাকা হতো। তাহলে আপনাকে বুঝতে হবে যে স্বপ্ন একটা ডিফারেন্ট জিনিস। এটা কোনো এক্সকিউজ না যে আমি ভালো স্টুডেন্ট না বা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই, আই এম নট স্ট্রং ইনাফ। যারা বলেন যে আমি অত বেশি শক্তিশালী না, আমার মতো স্ট্রং না, আমি একটু রোগা টাইপের, তাদেরকে এই ব্যক্তিটার থেকে লেসন নেওয়ার আছে। যারা বলেন লোগা, কিছু হলেই একটু সর্দি লাগলেই, সর্দি লাগছে স্যার আজকে কাজ করতে পারবো না, আজকে ফ্যাটে ব্যথা করে, কালকে মাথা ব্যথা করে, স্টিফেন হকিন্স। এই স্টিফেন হকিন্স মোটর নিউরন রোগে আক্রান্ত হন এবং তারপরে ওনার সারা শরীর বিকল হয়ে যায়। উনি এই চেয়ারে বসে থাকতেন সারাদিন, সেন্সরিং করা ছিল, বিড়বিড় করতেন, সেটা উঠতো স্ক্রিনে। আর ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল ভয়েস সিনথেসাইজার, ওনার অ্যাসিস্ট্যান্টদেরকে ভয়েসের মাধ্যমে বলতো এবং তারপর ওনার যা প্রয়োজন সেটা ওনাকে দেওয়া হতো। এই ব্যক্তিটা স্টিফেন হকিং, যিনি বিজ্ঞানী হয়েছেন এবং বর্তমান সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী হলেন স্টিফেন হকিং। এবং ওনার একটা বই আছে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ওয়ার্ল্ডকে নতুন একটা দিক দেখিয়ে দিয়েছে। তার মানে সারা শরীর বিকল থাকলেও বিজ্ঞানী হওয়া যায়, উনি আমাদের মাঝে নিদর্শন হয়ে আছেন। অথচ আমরা একটু অসুস্থতা, একটু ঝামেলা, এটা দেখেই আমরা বলি আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, কলিজা ব্যথা, ফুসফুস ব্যথা, ফ্যাপসা ব্যথা, কিডনি ব্যথা, নাড়ি ব্যথা, ভুঁড়ি ব্যথা, কত রকম অজুহাত আমাদের কাজের ক্ষেত্রে। হ্যাঁ, কত রকম অজুহাত। লাইফ কেমনে চলবে? এই দেখেন আরো এক্সকিউজ আছে আমাদের। সে এক্সকিউজ হচ্ছে আমার জীবনে অনেক সমস্যা। কত সমস্যা রে ভাই আপনার? নেলসন ম্যান্ডেলার চেয়ে তো আর বেশি না। নেলসন ম্যান্ডেলাকে আটকায় রাখা হয়, 27 বছর ধরে জেলে ছিলেন, ছোট্ট একটা রুমের ভিতরে রেখে দেওয়া হয়, না বসা যায়, না ওঠা যায়, না শোয়া যায়। আর তারপরে ওনার যখন পিপাসা লাগতো, পানি চাইতেন, ওনার মুখের উপরে পেশাব করে দিত। সেই ব্যক্তিটা কিন্তু আফ্রিকার প্রেসিডেন্ট হন এবং নোবেল প্রাইজ পান। শুধু তাই না, ওনার মৃত্যুর পরে ওনার মৃত্যু দিবসকে ম্যান্ডেলা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয় এবং বিশ্বের সবচেয়ে কালজয়ী আন্দোলন বর্ণবাদের বিরুদ্ধে যিনি আন্দোলন করে তোলেন তিনি হলেন এই নেলসন। আমাদের মধ্যে এক্সকিউজ থাকে যে ভালো পরিবেশে বেড়ে উঠি নাই। ভালো পরিবেশে বেড়ে উঠি নাই যারা বলে, তাদের চিন্তা করতে হবে ভালো পরিবেশ কাকে বলে। জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার জনক বলা হয়, সেই জর্জ ওয়াশিংটনের 11 বছর বয়সে বাপ মারা যায়। তারপরে ওনাকে দত্তক নিয়ে যায় আর একটা পরিবারে। বুঝেন, দত্তক থাকা একটা ছেলে, সেই ছেলেটা আমেরিকার জাতির পিতা। তাহলে আপনি কোন পরিবেশ? আপনি তো দত্তক না, আপনি তো নিজের মা বাবার কাছে আছেন। অনেক মানুষ আছে, আমি অনেককেই দেখাতে পারবো। তো এইগুলো আসলে খোড়া অজুহাত। এরপরে আবার কারো কি থাকে যে আমার মা বাবার মধ্যে গ্যাঞ্জাম, বিচ্ছেদ, এইটা সেটা অনেক কথা আমরা বলি। অথচ বারাক ওবামার কথা আপনারা নিশ্চয়ই জানেন। বারাক ওবামার 2 বছর বয়স যখন, তখন কিন্তু তার মা বাবার মধ্যে বিচ্ছেদ হয়। বাবা কেনিয়ান ছিল এবং মুসলিম ছিল। বাবার আর একটা বিয়ে ছিল, সেটা গোপন করেছিল। মা এই ক্ষোভে ডিভোর্স করে দেয়। আর ডিভোর্সের পর উনি চলে যায় বারাক ওবামাকে নিয়ে, ওই ছোট্ট ওবামাকে নিয়ে ইন্দোনেশিয়ায়। ওখানে গিয়ে বেড়ে ওঠে ওবামা, স্কুলে ভর্তি করে দেয়। ওখানে উনি স্বপ্ন দেখে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। ঠিক কালো মানুষটি হোয়াইট হাউস, সাদা বাড়িতে এসে বসলো। তাহলে আমরা যে বলি মা বাবার মধ্যে দ্বন্দ্ব, এই জন্য আমার পরিবেশ ভালো ছিল না, পড়াশোনা করতে পারি নাই, আরে তার তো দ্বন্দ্ব কি, মা বাবাই বিচ্ছেদ হয়ে গেল, তারপরেও বেড়ে উঠেছেন। আমরা অজুহাত দেখাই, বাধা আমার পিছু ছাড়ে না। আমাদের অনেক বাধা। একটু আপনি চিন্তা করেন যে বঙ্গবন্ধু, তার কাছ থেকে বাধার শিক্ষা পাওয়া যায়। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের একজন এক্সাম্পল, কারণ তিনি বেঁচে ছিলেন
55 বছর 4 মাস। কতদিন বেঁচে ছিলেন? তার মধ্যে শৈশব গেছে, কৈশোর গেছে, তারপরে ইয়াং এ আসছে। তার মানে শৈশব কৈশোর পার করে ইয়াং এ আসে কয় বছর বয়সী মানুষ? 18-20 বছর। তাহলে 55 থেকে 18-20 বাদ দেন, বাঁচলো কয়দিন? শৈশব কৈশোর পার করার পরে তারপরে ছিল কয়দিন? 35। এই 35 বছরের মধ্যে 4682 দিন ছিলেন কারাগারে, হিসাবে আসে 13 বছর। তাহলে যেই ব্যক্তিরা বারবার কারাগারে নিয়ে যায় এবং বিভিন্ন মেয়াদে 13 বছর জেল খাটলেন, অর্থাৎ 33 বছর বাঁচলেন, 35 বছর মানে বুঝতে শেখার পরে বাঁচলেন, তার মধ্যে 13 বছর থাকলেন জেলে। বারবার জেলে নিয়ে যাওয়া হতো, তো বাংলাদেশে রাখা হতো না, পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। সেই ব্যক্তিটা আবার আসতেন, আবার আন্দোলন শুরু করতেন। আপনারা তো দাবড়ি মারলে পেশাব করে দেন, ফ্যান করে যুদ্ধ করে বারবার অ্যারেস্টেড হয়েও লেগেছিলেন সেই পথেই। আর আমাদের সমাজে কি বলে? কুসংস্কার, যে কাজে বাধা আছে ওই কাজে মঙ্গল নাই। যাত্রা পথে কোনো দিক যাবেন, বলবে বাধা যেহেতু পাইছো তার মানে তোমার যাত্রা শুভ হবে না। অথচ ওনাদের তো যাত্রাই শুরু হয়েছে অশুভ দিয়ে, বাধা দিয়ে শুরু হয়েছে। অতএব এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেরোয় আসতে হবে। যেই লক্ষ্যে আপনি আগাবেন, এই লক্ষ্যে যত বাধাই হোক আপনাকে সামনে এগোতে হবে। আপনি যদি ভাবেন যে বাধা যেহেতু আসছে সেটু করা যাবে না, দুনিয়া কিছু আর করতে পারবেন। দুনিয়ার এমন কোনো কাজ নাই যা বাধা ছাড়া হয়েছে। এই কুসংস্কারে কখনো কান দিবেন না, এটা আমাদের মা চাচিরা বলে আসছে, বুঝছেন? তো এই ব্যক্তি কিন্তু ইন্সপিরেশন হতে পারে যারা বলেন বাধা আমার পিছু ছাড়ে না, অনেক বাধা। আমার মনে হয় না এই ব্যক্তির চেয়ে বড় বাধা আপনি পাইছেন এখন পর্যন্ত। এত মামলা ঘাড়ের উপরে নিয়ে উনি কাজ করছে। এই আসে বক্তৃতা দেয়, বক্তৃতা মঞ্চ থেকে ধরে নিয়ে যায়, বাড়ি ঘুমায় ঘুম থেকে ধরে নিয়ে যায়। 7ই মার্চের ভাষণের পরে তো ধরে নিয়ে গেছিল, স্বাধীনতার পরে এরপরে ছাড়ছে। কি রাইট? তাহলে কি এর চেয়ে বড় বাধা আপনি পান? অজুহাত কিসের আপনার? অজুহাত কিসের আপনার? অজুহাত দেখাচ্ছে। কি ধরনের অজুহাত? এই কোন অজুহাতই অজুহাত না, আপনার মনের অজুহাতটাই সবচেয়ে বড় অজুহাত।